হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। উম এইখানে হচ্ছে আজকে আমরা হচ্ছে Azure ফাংশন নিয়ে নলেজ শেয়ারিং যে সেশনটা করছি। তার আগে আমি একটু বলি এখানে যারা আছেন সবাই অনেক এক্সপেরিয়েন্স লেভেলের এবং আমার থেকে সবাই অনেক এক্সপার্ট এবং এক্সপেরিয়েন্স। তো হয়তো আমার নলেজ ডোমেইনের মধ্যে কিছু ল্যাকিংস থাকতে পারে বা আহ, কিছু ভুলভাল থাকতে পারে। এই জন্য আমি শুরুতেই সবার কাছে বলে রাখছি যে যদি কোনো ভুল বলে থাকি বা ভুল ইনফরমেশন দিয়ে থাকি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যদি কিছু ভুল শেয়ার করে থাকি তো আপনারা একটু কাইন্ডলি সেশন শেষে আমাকে ওইটা কারেক্ট করে দিবেন। এতটুকু আপনাদের কাছে আমি আশা করতে পারি। ঠিক আছে? কেউ রেসপন্স করছে না, রেসপন্স না করলে বোঝা যাবে না আসলে শুনছে কিনা। জি ভাই, ঠিক আছে। ওকে। তাহলে আমরা প্রেজেন্টেশনের মূল সেশনে যাই। মূল সেশনে যাওয়ার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে মনে হয় যে সব অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে 11 সেল চলতেছে সম্ভবত। তো 11 সেল গুলাতে যেটা হয় আপনাদের হিউজ একটা সার্ভারের প্রয়োজন হয়। আপনাদের অনেক বেশি পরিমাণে ভিজিটর আসে, আপনাদের অনেক পারচেজ হয়, অনেক মেমো জেনারেট হয়, তারপর হচ্ছে সার্ভারের র্যাম বেশি লাগে, প্রসেস খরচ বেশি লাগে, তারপর আপনার ডাটা স্টোরেজ বেশি লাগে। সব মিলা সার্ভারের যে ইনফ্রাস্ট্রাকচার টিম আছে তাদের বিশাল একটা ঝামেলা যায়। তো আমি এক সময় ভাবছিলাম যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট দিব, চালু করব, সেটা হচ্ছে ফ্যাশনের জন্য বা টুকিটাকি কিছু জিনিসের জন্য। তো এই যে সার্ভার মেনটেনেন্স, আমি লিনাক্সে যাব, উইন্ডোজে যাব, নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে যাব, আমার ডাটাবেস কোন জায়গায় থাকবে, আমি কি ডাটাবেস ইউজ করব, বিশাল এক হেজিটেশন। তো এইগুলা মিলায় আমি আর কি ই কমার্স আর চালু করি নাই, বাদ দিয়ে দিছি। তো এই যে এই জিনিসগুলা নিয়ে এত টেনশন, এত ঝামেলা, এই জিনিসগুলো তো এখন আমাদের টেকনোলজি আপডেট হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে, আমরা এআই এর যুগে চলে আসছি। তো আমাদের তো এই জিনিসগুলো একটু ইজি হওয়া দরকার, তাই না? তো আমরাই এখানে দেখেন একজন পুরা ডাটাবেজ নিয়ে চিন্তা করতে করতে বা হচ্ছে যে ডাটা সেন্টারের ভিতরে চলে গেছে, তারপরও টেনশনের কোনো কমতি নাই, উনি এখনো টেনশন করতেছে যে আসলে তার 11 সেলে ওয়েবসাইট ডাউন হবে কিনা। এই টেনশনেই মনে করেন যে তিনি ডাটা সেন্টারের ভিতরে চলে গেছে। তো এই সব জিনিসগুলার আমরা এই সার্ভার বাদ দিয়ে, ডাটাবেস বাদ দিয়ে, এগুলো সব চিন্তা বাদ দিয়ে আমরা একটা সহজ সমাধান নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এজুর ফাংশন। ওকে, এজুর ফাংশনটা কি? হ্যাঁ, এই যে ভাই আমি তো ই কমার্স ওয়েবসাইট বাদ দিয়ে দিলাম হচ্ছে যে আমার ডাটাবেস কস্ট, মেনটেনেন্স কস্ট, সার্ভার কস্ট সব কিছু মিলায় আমি ই কমার্স ওয়েবসাইট বাদ দিয়ে দিলাম। এখন আমার এই প্ল্যাটফর্মগুলো সহজ করে নিয়ে আসছে এজুর ফাংশন। তো এজুর ফাংশন কি? এজুর ফাংশন হচ্ছে রান কোড উইদাউট সার্ভার। আমরা কোড রান করব, আমাদের কোনো সার্ভারের ঝামেলা নিতে হবে না, আমাদের কোনো ভিজিটর বাড়লে আমাদের স্কেল আপ স্কেল ডাউন আমাদের এইগুলা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা শুধু কি করব, আমরা কোড লিখব, কোড লিখে সেটা এক জায়গায় রাখবো, সেটা ওইখান থেকে রান হবে। আমি যদি একটা ওয়েব এপিআই লিখি একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য, আমার ওয়েব এপিআইটা 24x7 আওয়ার রান থাকতে হবে। এবং আমাকে অবশ্যই এটার যখন ভিজিটর বাড়বে, আমার এপিআই কল বাড়বে, আমার তখন কি করতে হবে, এটা স্কেল আপ করতে হবে। আমার এখানে হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভারের ব্যবস্থা রাখতে হবে, আমার একটা ডাউন হইলে যাতে আরেকটা থেকে কাজ করে। তো অনেক কিছু মেনটেন করতে হবে। আমি চাচ্ছি না যে আমি এইগুলো দিয়ে আমি একটা ওয়েব এপিআই রান করব। সো আমি সবকিছু নিয়ে আসতে পারি ফাংশন অ্যাপে, যেখানে আমি শুধু কোড নিয়ে চিন্তা করব, আমি কখনো
সার্ভার নিয়ে চিন্তা করব না। আজকে আমরা এটাই একটু শেয়ার করার চেষ্টা করব। তো আমরা শুরুতে দেখি এখানে কি কি থাকবে। এখানে আমরা এই সার্ভারলেস প্ল্যাটফর্ম বা এজুর ফাংশন কি এটা একটু আলোচনা করব। তারপর আমরা ডিপলি চলে যাব যে এজুর ফাংশনটা কি। এরপর আমরা দেখব সার্ভারলেস প্ল্যাটফর্ম কি। আমরা জানি যে সার্ভার ছাড়া কোনো কিছু চলে না। আবার আমরা সার্ভারলেসে কি করব, এজুর ফাংশনটা কিভাবে রান হবে, রান টাইম মডেলগুলো কি কি আছে এটা দেখব। এজুর ফাংশনের টাইপ দেখব। তারপর আমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে ফাংশন, আমরা সব সময় শুনলাম যে ফাংশনের সাথে ফাংশন অ্যাপের পার্থক্য কি। তারপর হচ্ছে ফাংশন অ্যাপের কিছু ইন্টারনাল জিনিস আছে, সেটা হচ্ছে ট্রিগার এন্ড বাইন্ডিং, এগুলো আমরা দেখব। তারপর হচ্ছে প্যারালাল প্রসেসিং, আমরা মাল্টিপল কাজ কিভাবে করতে পারি, একসাথে অনেকগুলো কাজ কিভাবে করতে পারি, এগুলো দেখব। তারপর হচ্ছে আমরা কাজ ভাগ ভাগ করে দিব সবাইকে, দিয়ে এটা থেকে আমরা কিছু একটা রেজাল্ট নিয়ে সেটা কিভাবে ইউজ করতে পারি এটা দেখব, ফ্যান আউট ফ্যান ইন। তারপর হচ্ছে আমরা ডিউরেবল ফাংশন দেখব, অর্কেস্ট্রেশন লেয়ার দেখব, সিকিউরিটি দেখব, যেহেতু মডার্ন অ্যাপ্লিকেশন গুলোতে সিকিউরিটি বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা দেখব যে এটা আমরা কিভাবে মনিটর করব। এরপরে আমরা ফাইনালি একটা সামারাইজ করব। তো আমরা শুরু করি। তো আমরা জানি যে আমি যেটা বললাম যে মডার্ন অ্যাপ্লিকেশন গুলো সব সময় চায় যে ইভেন্ট ড্রাইভেন কিছু হোক, যে আমার একটা ই কমার্স ওয়েবসাইটে আমি কিছু পারচেস করলাম, নট অনলি ই কমার্স, যে কোনো প্ল্যাটফর্মে আমি একটা সাপোজ হচ্ছে আমি একটা বাটনে ক্লিক করলাম, সেখান থেকে একটা মেসেজ চলে যাবে। বা ই কমার্স বেস যদি চিন্তা করি, যে আমি একটা প্রোডাক্ট পারচেস করলাম, সেখান থেকে একটা কোনো জায়গায় ট্রিগার হবে, ওইখান থেকে ইমেল যাবে, ওইখান থেকে ইনভয়েস জেনারেট হবে, ওইখান থেকে পার্সেজের স্টক থেকে হচ্ছে ওইটা লেস হবে। তারপর হচ্ছে আমার ইনভেন্টরি থেকে ওইটা লেস হবে। তো এই জিনিসগুলো জাস্ট আমি একটা বাটনে ক্লিক করে আমি সিস্টেমকে কি করব, একটা নোটিফিকেশন দিব যে তোমার কাছে এই প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টের জন্য একটা ট্রিগার হয়েছে, এখন বাকি তুমি সবকিছু ম্যানেজ করো। আমি জাস্ট সিস্টেমকে এটা জানাই দিয়ে আমি আমার নেক্সট স্টেপে চলে যাব। সো এই যে একটা লং টাইম প্রসেস, ইনভয়েস জেনারেট করো, তুমি হচ্ছে স্টক থেকে মাইনাস করো, সেটা হচ্ছে তোমার অন্য জায়গায় যে ক্যালকুলেশন গুলো হয়, এগুলো আমি এপিআই থেকে দেখাইতে চাচ্ছি না। এপিআই থেকে জাস্ট আমি একটা সিস্টেমকে সিগন্যাল পাঠাই দিয়ে বের হয়ে যাব। এই ইভেন্ট গুলো আমরা এই যে যদি ফাংশন অ্যাপ ইউজ করি বা এজুর ফাংশন ইউজ করি, আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো এখানে ডেভেলপার হিসাবে আমি কি করব, ডেভেলপার হিসাবে আমি জাস্ট ট্রিগারের কাজটা করে দিব, এতটুকু কোড লিখতে, এবং এর জন্য যে কোডগুলো লেখা দরকার এগুলো লিখবো। আমি কখনো এই ডাটা সেন্টার, হোস্টিং, তারপর হচ্ছে সার্ভার, কোন প্ল্যাটফর্মে রান হবে, এগুলো ইনফ্রাস্ট্রাকচার বেস কোনো কিছু নিয়ে চিন্তা করা আমার কাজ নাই। এটা অপারেশনস টিম চিন্তা করবে, ইনফ্রাস্ট্রাকচার টিম নরমালি যারা থাকে বড় বড় অর্গানাইজেশনে ওরা চিন্তা করবে। কিন্তু এজুর কি করছে, এগুলো সবগুলোকে সে নিজের কাছে নিয়ে নিছে, যে ঠিক আছে তোমার এত কিছু চিন্তা করা লাগবে না ভাই, তুমি কোড লিখে যাও, বাকিগুলো আমি করে দিচ্ছি। তো এখানে এজুর ফাংশনের সব থেকে বড় বেনিফিট হচ্ছে যে আমরা সি শার্পে সেটা লিখতে পারি, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, সেটা জাভাস্ক্রিপ্ট হোক, পাইথন হোক, পাওয়ারশেল হোক, নোট.জেএস হোক, যে কোনো কিছুতে তুমি চাইলে সেটা লিখতে পারো। এখন যদি তুমি ডটনেট ডেভেলপার হও, তোমাকে এখন এজুর ফাংশনের জন্য যে এজুর ফাংশন সি শার্পে লিখতে হবে, এটা আমার চিন্তা করা লাগবে না। কারণ কি, এজুর আমাকে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টের যে সুবিধাটা এটা দিচ্ছে। সো আমি এখানে মন চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজের যে কোনো ব্যক্তি এসে একটা ফাংশন অ্যাপ রান করে দিতে পারে। তারপর হচ্ছে ম্যানেজেবিলিটি। সো আমি শুরুতেই বললাম যে এই যে বিশাল ঝামেলা, এটা আমাকে নিতে হবে না, এই পুরাটাই নিবে হচ্ছে এজুর। এবং প্রাইসিং এর বিষয়টা হচ্ছে আমি কোন যতটা পারি আমি কিভাবে প্রাইসটা কমায় নিয়ে আসবো। তো এজুর আমাকে এই সুবিধাটাও দিছে যে তুমি তোমার প্রাইসটা ইচ্ছা মতো ইউজ করতে পারো, অথবা তোমাকে কোনো ফিক্সড প্রাইস দিতে হবে না, তুমি চাইলে যতটুকু ইউজ করবা ততটুকু তুমি আমাকে পেমেন্ট করবা। ওকে, তো আমরা এই যে
শুনলাম যে এজুর ফাংশন, আমরা একটু দেখি যে এজুর ফাংশনটা কি। এজুর ফাংশন একটা সার্ভারলেস কম্পিউটিং সিস্টেম, যেখানে হচ্ছে আমাদের ছোট ছোট কোড বা ফাংশন গুলো রান করবে এবং সেটা কোনো ট্রিগার বা কোনো কিছুর উপর বেস করে রান করবে। এখানে আমার সার্ভার ম্যানেজ করার কোনো ঝামেলা নাই। এখন আমরা যদি দেখি যে আমরা একটা ইমেজ রিসাইজ করার জন্য কি করতে পারি, এজুর ফাংশন দিয়ে কিভাবে একটা ইমেজ রিসাইজ করতে পারি। আমি একটা ফোল্ডারের মধ্যে একটা ইমেজ রাখলাম। সো আমি চাইলে এখানে এপিআই দিয়ে রাখতে পারি বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারি। আমি এপিআই দিয়ে রাখলাম না, আমি এজুরের একটা কন্টেইনারের মধ্যে একটা ইমেজ রাখলাম। তো এজুর কি করবে, এজুর দেখবে যে এই কন্টেইনারের মধ্যে ইমেজ আছে কিনা। এটা আমাকে তার ম্যানুয়ালি কোনো এপিআই কল থেকে আমি যদি ম্যানুয়ালি কল দিতে পারি, না হলে এজুর নিজে থেকেই ট্রিগার বেস কাজ করবে যে আমার এখানে একটা ইমেজ আসছে, ওকে আমার এটা রিসাইজ করে দিতে হবে। আমি এটা রিসাইজ করে অন্য একটা ফোল্ডারে পাঠিয়ে দেবো বা অন্য একটা সার্ভারে পাঠিয়ে দেবো। এই জিনিসগুলো সে নিজে থেকেই করবে। নিজে থেকেই কিভাবে করবে, এজুরের বিভিন্ন ট্রিগার আছে, আমরা পরবর্তীতে দেখব যে এজুর ফাংশন গুলো কিভাবে রান হয়। তো ওই ট্রিগারের উপর বেস করে সবকিছু করবে। এখন আসি, আমরা শুরু থেকে বললাম যে আমরা সার্ভারের ঝামেলা নিব না। সার্ভারলেস প্ল্যাটফর্ম কি, আমার যদি এখন আমি যদি একটা এজুর ফাংশন সি শার্পে লিখি, তাহলে আমার সি শার্পে রান করার জন্য আমার অবশ্যই উইন্ডোজ সার্ভার লাগবে। বা যদি আমি নোট জেএস এ লিখি, আমার লিনাক্স বা নোট জেএস এর জন্য যে সার্ভার সেটা লাগবে, জাভাস্ক্রিপ্টের যে রান করার জন্য যে সার্ভার, এগুলো লাগবে। সার্ভার আমার আলটিমেটলি লাগবে। তো সার্ভারলেস কেন? সার্ভারলেস এই কারণে যে এখানে আমি সার্ভারের কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছি না। সার্ভারের রেসপন্সিবিলিটি নিবে হচ্ছে অ্যাজুর। এটা আপনি যে ল্যাঙ্গুয়েজেই ফাংশন অ্যাপ লেখেন না কেন, পুরো রেসপন্সিবিলিটি থাকবে অ্যাজুরের উপরে। এখন সার্ভারলেস কেন? এখানে নো সার্ভার ম্যানেজমেন্ট, আমরা সার্ভারের কোনো কিছু এখানে ম্যানেজ করব না। স্কেল আপ, যে বললাম যে ই কমার্স সাইটগুলো যখন ভিজিটর বাড়ে তখন যে তারা স্কেল আপ করবে, এটার ঝামেলা নিতে হবে না। যে আমি ম্যানুয়ালি গেলাম, ঠিক আছে, আমার প্ল্যান আপডেট করলাম, আমার 500 জিবি ব্যান্ডউইথ আছে মান্থলি, আমি সেটা এখন 1000 বা 1 টেরাবাইটে উঠাইলাম। এইগুলো আমার নিতে হবে না, এগুলো সব এজুর মেনটেন করবে। এবং সেটা হচ্ছে মান্থলি বা ডেইলি বা উইকলি কোনো প্যাকেজে দেওয়া লাগবে না। যতটুকু রান হবে ওই সময়ের মধ্যে যে পরিমাণ ভিজিটর আসবে, ভিজিটরের উপর বেস করে এজুর নিজে থেকেই সেটা স্কেল আপ করবে। ওকে, এখন আপনার ভিজিটর কমে গেছে, সামহাউ ধরেন যে 11 এর পরে ভিজিটর কমে গেল, তখন এজুর আবার সেটা নিজেই অটোমেটিক স্কেল ডাউন করবে। আপনাকে এই যে এটার জন্য আপনি মান্থলি একটা যে ফিক্সড ব্যান্ডউইথ নিলেন, এটা নেওয়া লাগলো না, এটার যে কস্ট এটা দেওয়া লাগলো না, সবকিছু এজুর নিজে থেকে ম্যানেজ করলো। এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন এক্সিকিউশন। সেটা হচ্ছে এই যে আমি একটা ই কমার্সে একটা প্রোডাক্ট পারচেজ করলাম, পারচেজের পরে এখানে ইনভয়েস জেনারেট হইলো, এখানে হচ্ছে মেইল নোটিফিকেশন গেল, সেটা হচ্ছে ইনভেন্টরি থেকে লেস হইলো, সেটা হচ্ছে স্টক থেকে লেস হইলো। এই যে এই জিনিসগুলো জাস্ট একটা আমরা ট্রিগার পাঠাই দেব ফাংশন অ্যাপে যে তোমার কাছে একটা পারচেজ হয়েছে, এটা হচ্ছে তোমার পারচেজ আইডি, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি, এইগুলো নিয়ে তুমি নেক্সটে যা যা কাজ করার সেগুলো করো। আমি এখন ইউজার এখান থেকে সোজা এগুলো তোমরা জাস্ট একটা ইভেন্ট থেকে ধরাই দিলাম যে একটা পারচেজ হয়েছে, এটা তোমার কাছে ট্রিগার হয়েছে, এখন তুমি বাকি কাজ করো। এরপরে যেটা সেটা হচ্ছে অটো স্কেলিং, যে বললাম যে অটোমেটিক সবকিছু সে ম্যানেজ করে, কোনো স্কেল আপ স্কেল ডাউনের ঝামেলা নেই। তারপর হচ্ছে নো রানিং কস্ট, অর্থাৎ এই ফাংশন অ্যাপটা হচ্ছে রান হবে। আপনি জাস্ট একটা এইচটিটিপি ইউআরএল যদি কল দেন, এইচটিটিপি ট্রিগারের ক্ষেত্রে আপনি একটা ইউআরএল কল দিবেন, ইউআরএলটা যতক্ষণ আপনাকে ডাটাটা রেসপন্স করে নাই ততক্ষণ পর্যন্ত ফাংশন অ্যাপটা রান থাকবে। এখন যদি সে রেসপন্স করে দেয় এরপরে সে অফ, মানে তার আর সার্ভার অন নাই, সেটা অফ। এখন আপনি যদি নেক্সট টাইমে আবার একটা ইউআরএল কল দেন, তখন সে নিজে থেকেই অটোমেটিক রান হবে, আপনাকে একটা রেসবে দিয়ে সে আবার অফ হয়ে যাবে। সো আপনাকে 24 আওয়ার সার্ভার অন রাখার কোনো দরকার নাই। তারপর হচ্ছে আমরা এখানে কোড কুইকলি ডেভেলপ করতে পারি, ইনফ্রাস্ট্রাকচারের ঝামেলা নাই। এই সব কারণেই আমরা মূলত এটাকে সার্ভারলেস প্ল্যাটফর্ম বলি।
তো এখানে যে সার্ভার নাই এমন না, বিষয়টা হচ্ছে যে সার্ভার আছে কিন্তু সেটা আমরা ম্যানেজ করব না, এটার ম্যানেজেবিলিটি আমাদের না, এটা পুরোটাই অ্যাজুরের। ওকে, আমার মনে হয় যে আমি শুধু বলে যাচ্ছি ভাই, আপনারা শুনতেছেন? বোরিং বোরিং লাগবে, এটা একটু থিওরি থিওরি টাইপের, বোরিং লাগবে আর কি। আহ, এর মাঝখানে কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন আছে ভাই? আচ্ছা এইটাতে কি টাকা পয়সা কম খরচ আচ্ছা। হবে অ্যাজুর ফাংশনে? হ্যাঁ ভাই, কারণ হচ্ছে দেখেন আপনার এখানে সবসময় সার্ভার রান করার দরকার নেই। আপনি যদি এখন পে অ্যাজ ইউ গো নেন, আমি এইগুলোতে পরে যাব, কনজিউমশন প্ল্যান বা সার্ভারের যে কস্টিংটা, তো এখানে যতক্ষণ রান থাকবে আপনি একটা এপিআই কল দিচ্ছেন, ওই এপিআই আপনাকে রেসপন্স দিয়ে সে আবার সার্ভার অফ করে দিবে। তাহলে ধরেন আপনার একটা এপিআই 2-3 সেকেন্ড রান থাকলো, এই 2-3 সেকেন্ডের জন্য আপনাকে পে করতে হবে, তাহলে আপনার ওই যে 24x7 আওয়ারের জন্য পে করা লাগবে না, আপনার খরচটা অনেক কমে আসবে। আচ্ছা, আমি যতদূর জানি অ্যাজুরে মনে হয় বিলিং স্টেটমেন্ট দেয়। আপনি কি একটা রিয়েল ইউজ হ্যাঁ, কেস দিয়ে বিলিং স্টেটমেন্ট নিয়ে কম্পারিজন করে দেখছেন অ্যাজুর ফাংশন ভার্সেস মানে আদার অপশন? মনে হয় অ্যাজুরে তো ভিএমও করা যায় সম্ভবত, আবার কাস্টম অ্যাপ্লিকেশনও সেট করা যায়। মানে অন্যান্য থেকে আসলে কি বেনিফিট আসতেছে? এজুরের ক্ষেত্রে ভাই, আমি যদি একটা এপিআই নেই, এপিআই আমি অ্যাপ সার্ভিসে যদি হোস্ট করি, তাহলে দেখা যায় যে আমার আচ্ছা, ঠিক ঠিক আছে। তাহলে দেখা যায় যে আমার মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আসে। কিন্তু যদি আমি অ্যাপ সার্ভিসে নেই, এটা আপনার প্রায় তার 3/1 ভাগে নেমে আসবে। সেম আপনার সেম ফাংশনালিটি আপনি রাখতে পারেন, এপিআই এ যা আছে আপনি এখানেও তাই রাখতে পারেন, কিন্তু আপনার কস্ট কমে আসবে। এটা এটা আবার ভাই ডিপেন্ড করবে আপনি কোন প্ল্যাটফর্মে হোস্ট করতেছেন। আপনি এটা কি অ্যাপ সার্ভিসে হোস্ট করতেছেন, না পে অ্যাজ ইউ গো নিচ্ছেন, নাকি ডকার কন্টেইনারে দিচ্ছেন, এইগুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই এই জিনিসগুলো ভাই আমরা একটু রান টাইম মডেলে দেখি। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝি নাই ভাই মাইক্রোফোনটা। আচ্ছা, এটা এখান থেকে করা যাবে? আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি মাইক্রোফোনটা চেঞ্জ করার জন্য। হ্যালো, আমরা আমরা তো শুনতেছি না। ভাই শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? তোমার কথা আমরা এখান থেকে শুনবো না। তোমার স্পিকার বাজে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে রান টাইম মডেলে। তো রান টাইম মডেলটা কি? রান টাইম মডেলটা হচ্ছে এজুর ফাংশনটা কোন এনভায়রনমেন্টে রান করবে, কোন সার্ভারে রান করবে, তার ট্রিগারটা কি রকম হবে, অর্থাৎ এটা কখন ফাংশনটা রান হবে, স্টার্ট হবে, এই কোন ল্যাঙ্গুয়েজে রান করবে, এই সব কিছু মিলায়া যে প্ল্যাটফর্মটা, মূলত যে সার্ভারের মডেলটা বা হোস্ট মডেলটা, এটাকে আমরা বলি রান টাইম মডেল। এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন প্রসেস মডেল। ইন প্রসেস মডেলে কি হয়, ইন প্রসেস মডেলটা পুরাতন একটা মডেল, মূলত .NET 6 এর আগে, .NET 6 এও আছে, এটা সম্ভবত নেক্সট ইয়ার থেকে অফ হয়ে যাবে। ইন প্রসেস মডেলটা মিডল অফ 2026 এটা অফ হয়ে যাবে।
এখানে হচ্ছে যে এজুর ফাংশনটা রান করে হচ্ছে হোস্ট প্রসেস, নিজস্ব হোস্ট প্রসেসে, অর্থাৎ ফাংশনটাকে সে নিজের মধ্যে বিল্ড করে নিয়ে যত ডিপেন্ডেন্সি ইনজেকশন সবকিছু সে একসাথে নিয়ে ফাংশনটা রান করে। এটা একটু ফাস্টার হয়, কিন্তু এটাতে কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটি হচ্ছে আমি চাইলে আমার ডিপেন্ডেন্সি গুলো নিজের মতো ম্যানেজ করতে পারবো না। মাল্টিপল একটা ফাংশনের মধ্যে বা এক জায়গায় আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজের যে ফ্যাসিলিটিসটা এটা দিতে পারবো না। এবং যদি কোনো কারণে আমার রান টাইমে যদি কোনো ডিপেন্ডেন্সিতে ইস্যু আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্য ফাংশনগুলো অফ কাজ করে দেওয়ার যে ইয়াটা, অন্য ফাংশনগুলো হয়তো অনেক সময় কাজ করে না। তো এটা হচ্ছে ইন প্রসেস মডেলের একটা লিমিটেশন। কিন্তু এটার সুবিধা হচ্ছে সবকিছু যেহেতু সে একসাথে নিচ্ছে, এটা একটা ফাস্টার কাজ করে। আর একটা হচ্ছে আইসোলেটেড মডেল। এটা হচ্ছে আমরা লেটেস্ট যে ফাংশন অ্যাপগুলো আছে, আমাদের লেটেস্ট .NET 8 থেকে উপরের যে ইয়াগুলো, এগুলোতে আমরা আইসোলেটেড মডেল ইউজ করি। এটা হচ্ছে যে প্রত্যেকটা হোস্টকে সে হোস্ট থেকে ফাংশন অ্যাপগুলো আলাদা আলাদা হয়ে যায়। আমি একটা হোস্টের মধ্যে যদি কয়েকটা ফাংশন অ্যাপ রাখি, 3টা 4টা, সবগুলো আলাদা আলাদা ভাবে রান হয়। সো কোনোটার সাথে কোনোটার হয় না, কনফ্লিক্ট হয় না। আমি যদি চাই এখানে হচ্ছে নিজের মতো করে ডিপেন্ডেন্সি গুলো ম্যানেজ করতে পারি। যদি আমার অন্য কোনো এপিআই কল বা অন্য যত সুবিধা লাগে, মিডলওয়্যার বা সিকিউরিটি মিডলওয়্যার বা অন্য কোনো মিডলওয়্যার, সবকিছু আমি এখানে নিজের মতো করে ম্যানেজ করতে পারি। সো এটাতে কোনো লিমিটেশন নাই। কিন্তু এটার অসুবিধা হচ্ছে এটা ইন প্রসেসর থেকে একটু স্লো কাজ করবে, কারণ হচ্ছে যে সে সবকিছু আলাদা আলাদা, সব আলাদা আলাদা হোস্ট থেকে আলাদা প্রসেসে পাঠায়, এই কারণে সে একটু স্লো কাজ করে। আমরা এখন দেখবো যে এজুর ফাংশন টাইপ। এজুর ফাংশন টাইপ হচ্ছে আমরা কনজিউমশন প্ল্যান, ট্রিগার, তারপর হচ্ছে মডেল, এগুলোর উপর বেস করে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রিগার বেসড মডেল। ট্রিগার বেস কি? ট্রিগার বেস হচ্ছে আমার ফাংশনটা কখন রান হবে। আমি একটা ফাংশন অ্যাপ লিখলাম, এই ফাংশনটা রান হবে হচ্ছে যখন আমার দরকার পড়বে, ঠিক তখন। এরপরে আমার ফাংশন অ্যাপটা বা আমার সার্ভারটা অফ থাকবে, আমার সার্ভারে কোনো কষ্ট আসবে না। তাহলে আমরা ট্রিগার গুলো দেখি, কি কি ট্রিগারের উপরে ফাংশন অ্যাপটা রান হয়। প্রথমে হচ্ছে এইচটিটিপি ট্রিগার। এইচটিটিপি ট্রিগার কি? আমরা যদি কোনো এপিআই কল দেই, এখানে ফাংশন অ্যাপে আমরা যখন এইচটিটিপি ট্রিগার বলতে বোঝাই যেটা সিমিলার অ্যাজ এপিআই। আমি একটা এখানে এপিআই লিখবো, সেটা আমি যে কোনো অ্যাপ্লিকেশন থেকে কল দিতে পারি। যখন আমার অ্যাপ্লিকেশনটা কল হবে, এপিআইটা কল হবে, তখন আমার ফাংশন অ্যাপটা রান হবে। আমার এপিআই এর রেসপন্স দেয়া শেষ, ফাংশন অ্যাপ সার্ভার অফ হয়ে যাবে। এরপর হচ্ছে টাইমার ট্রিগার। টাইমার ট্রিগার কি? টাইমার ট্রিগার হচ্ছে যে আমি কোন একটা লজিক লিখলাম, যেমন হচ্ছে যে আমার একটা অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে সবসময় নতুন নতুন ইউজার আসতেছে। তো আমি চাচ্ছি এই ইউজার গুলোর মধ্যে যেগুলো ভেরিফাইড, যেগুলো আনভেরিফাইড ইউজার, এইগুলো আমি প্রতিদিন সকাল 8টার সময় বা দিনে 2বার বা 3বার আমি চেক করব, নির্দিষ্ট একটা টাইম বেস পর, যেটা আমরা আগে উইন্ডোজ টাস্ক শিডিউলার দিয়ে করতাম, বা ডাটাবেজের ক্ষেত্রে আমরা জবস দিয়ে করতাম, এসকিউএল জবস দিয়ে। তো এই জিনিসগুলাই যে একটা নির্দিষ্ট সময় পর সে এই ফাংশন অ্যাপটা রান হবে, এর বাইরে সার্ভার অফ থাকবে। তো যখন আমি একটা টাইম সেট করে দিব যে প্রতিদিন 10টায় সে চেক করবে যে আজকে 10টা থেকে কালকে 10টা পর্যন্ত এখানে 5000 ইউজার আসছে, ওকে তুমি দেখবা যে এখানে কয়টা ভেরিফাইড আছে, কতটা ইউজার এখানে ভেরিফাইড নাই। যেগুলো ভেরিফাইড নাই এগুলো তুমি রিমুভ করে দাও। সো আমি জাস্ট তাকে এই ট্রিগারটা সেট করে দিব, সে তার নির্দিষ্ট সময়ে রান হবে, ওইভাবে সে ভেরিফাইড আনভেরিফাইড করে সে সার্ভার ক্লিন করবে, ডাটাবেস ক্লিন করবে। এরপর হচ্ছে কিউ ট্রিগার। কিউ ট্রিগারটা কি? ধরেন যে আমার কিউয়ে যখন কোনো মেসেজ আসবে, সেই ক্ষেত্রে ধরেন যে আমি যদি কোনো কাস্টমার কেয়ারে যাই, কাস্টমার কেয়ারে আমরা গিয়ে দেখি যে টোকেন জেনারেট করি। ওকে, টোকেন জেনারেটের সময় আমার কাছে একটা টোকেন আসছে, এরপরে এটার কাজ হবে। এখন আমি লজিক, ভিতরের লজিক যেটাই দেই সেটা হচ্ছে যে রান হবে ওই সময় যখন শুধু কিউ এর মধ্যে কোনো মেসেজ আসবে। কিউ এ যদি মেসেজ না থাকে তাহলে আমার সার্ভার অফ থাকবে। এরপর হচ্ছে ব্লব ট্রিগার। ব্লব ট্রিগার হচ্ছে যে কোনো ফাইল, যেটা বললাম যে আমি একটা কন্টেইনারের মধ্যে বা একটা ফাইল এক্সপ্লোরারেও যদি কোনো আমি সেটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করে নেই, অ্যাজুর নেটওয়ার্কের সাথে, তো ওই ফোল্ডারে যখন আমি ফাইল নিয়ে যাব,
ঠিক আছে, এজুর দেখবে যে না এই ফোল্ডারে একটা ফাইল চলে আসছে, এখন এই ফাইলটা আমাকে প্রসেস করতে হবে, বা এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমাকে রিসাইজ করতে হবে। তো এটা রান হবে হচ্ছে যখন সে নিউ ফাইল পাবে তখন সে রান হবে। তারপর হচ্ছে সার্ভিস বাস ট্রিগার, এটাও মূলত মেসেজের মতোই। সার্ভিস বাসে সাধারণত আমরা মেসেজ পাঠাই যে আমি যেটা বললাম যে ই কমার্সে আমি একটা পারচেজ করলাম, ওকে আমি সার্ভিস বাসে একটা মেসেজ দিয়ে দিলাম যে তোমার কাছে আমি প্রোডাক্ট আইডি আর হচ্ছে ইউজারের ইমেইল ইনফরমেশন দিয়ে দিলাম, এখন তুমি ইনভয়েস জেনারেট করো বা তোমার যে নেক্সট কাজগুলো আছে এগুলো করো। তো এটা কাজ করবে তখন যখন আমি সার্ভিস বাসকে একটা মেসেজ দেব যে তোমার একটা পারচেজ হয়ে গেছে, এখন তুমি তোমার কাজ শুরু করতে পারো। এরপর হচ্ছে ইভেন্ট হাব ট্রিগার, এটাও মূলত হচ্ছে যখন কোন আমরা ইভেন্ট, যেমন আমি একটা মেইল সেন্ড করলাম, মেইল সেন্ডের শেষে এই ইভেন্টটা ট্রিগার হবে, অথবা আমি অন্য কোনো ইভেন্ট যখন শেষ হয়ে যাবে তখন এই ইভেন্ট ট্রিগারটা হবে। তারপর হচ্ছে কসমস ডিবি ট্রিগার, এটা হচ্ছে যে ডাটাবেজে যখন চেঞ্জ হবে, যে আমি বলতে পারি একটা নিউ ইউজার আসছে, তোমার ডাটাবেজে একটা নিউ ইউজার আসছে, এখন তুমি কি করো, তুমি হচ্ছে ওই ইউজারের কাছে একটা ইমেল পাঠাই দাও, অথবা তুমি ওই ইউজারের ইনফরমেশন গুলো নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করো। এটা হচ্ছে নতুন বা ডাটাবেজে যখন কোনো চেঞ্জ আসবে, সেটা নিউ হোক বা এডিট হোক বা ডিলেট হোক, ডাটাবেজের ম্যানিপুলেশনের উপরে কাজ করবে। এরপর হচ্ছে সিগন্যাল আর ট্রিগার। সিগন্যাল আর ট্রিগারটা হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য। আমরা জানি যে ওয়েব সকেট বা সিগন্যাল মূলত রিয়েল টাইমে কাজ করে। তো সুতরাং যে আমার রিয়েল টাইমে যদি কোনো আমি কমিউনিকেশন করতে চাই, ওই সময় যদি আমার কোনো ইন্টারনাল লজিক লাগে, এগুলো আমি সিগন্যাল আর ট্রিগারে রান করতে পারি। এরপরে যেটা সেটা হচ্ছে হোস্টিং বেস, সেটা হচ্ছে যে কনজিউমশন প্ল্যান, তারপর হচ্ছে প্রিমিয়াম প্ল্যান, ডেডিকেটেড প্ল্যান, এগুলো হচ্ছে আমরা কোন সার্ভারে বা কোন প্ল্যানের মধ্যে আমরা ফাংশন অ্যাপটা রাখবো, এগুলোর উপর বেস করে আমরা ভাগ করতে পারি। কনজিউমশন প্ল্যানটা কি, এটা মূলত ওই যে পে অ্যাজ ইউ গো, সেটা হচ্ছে যে তুমি যতটুকু ইউজ করবা ততটুকুর জন্য পেমেন্ট করতে হবে। আর প্রিমিয়াম প্ল্যানটা হচ্ছে যে আমি একটা ফিক্সড প্ল্যান কিনবো, এখানে আমার একটা ব্যান্ডউইথ থাকবে, তারপর হচ্ছে আমার একটা র্যাম থাকবে, যে এত র্যামের মধ্যে এই ফাংশন অ্যাপটা চলবে। তো এই সবগুলো মিলা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান। ডেডিকেটেড প্ল্যানটা হচ্ছে যে আমরা অ্যাপ সার্ভিস যেটা বলি, এজুরে আমরা ওইখানে ওয়েব এপিআই বা অন্যান্য ওয়েব অ্যাপ্লিকেশন গুলো হোস্ট করতে পারি। তো আমি এরকম একটা অ্যাপ সার্ভিস প্ল্যান কিনবো, এটার জন্য আমার ফিক্সড পে করতে হবে, আমি কোন লোকেশনে এটা রাখবো, আমার কত পেমেন্ট করতে হবে, আমার এখানে র্যাম কত থাকবে, এই সব কিছুর উপর বেস করে হচ্ছে অ্যাপ সার্ভিস প্ল্যানগুলো নেওয়া হয়। তারপর হচ্ছে কন্টেইনারাইজড ফাংশন, এটা হচ্ছে আমি একটা অ্যাজুর কন্টেইনার নিব, এই অ্যাজুর কন্টেইনারের মধ্যে আমার ফাংশন অ্যাপটা রান হবে। তো এগুলো হচ্ছে মূলত কস্টিং এর উপর বেস করে আমরা কিভাবে ভাগ করতে পারি। তো আমরা দেখা যায় যে আমার চাহিদা অনুযায়ী আমি একটা হোস্টিং প্ল্যান কিনবো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মানুষ এজুর থেকে বের হয়ে আসে, এর কারণ হচ্ছে কোন সময় কোন প্ল্যানটা কিনবে এটা সিলেক্ট করতে পারে না, দাম লাগতেছে, অথচ একটা ডেডিকেটেড অ্যাপ সার্ভিস কিনে রাখছে, সেই ক্ষেত্রে মাসে সে হিউজ অ্যামাউন্ট একটা ধরাই দিল, তখন দেখা যায় যে এজুর অনেক কস্টলি মনে হয়। এরপরে যেটা, এটা হচ্ছে কম্পিটিবিলিটি বেস। এটাতে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে স্টেট ফুলে রান হবে না স্টেট লেসে রান হবে। স্টেট ফুল হচ্ছে যেটা স্টেট ধরে থাকবে যে আমি আগের স্টেটটা কোথায় শেষ করছি, ওইখান থেকে রান হবে। তো নরমালি ফাংশন অ্যাপগুলো হচ্ছে স্টেট লেস হয়। তো এখানে আবার আমরা চাইলে কাস্টমাইজ করে স্টেট ফুল করতে পারি। আবার হচ্ছে এটা ফাংশনটা ডিউরেবল ফাংশন হবে নাকি সিম্পল ফাংশন হবে, তারপর হচ্ছে মডেল কোনটা হবে, আইসোলেটেড হবে নাকি ইন প্রসেস হবে। এখানে হচ্ছে ফাংশনটা প্রি কম্পাইলড হবে নাকি রান টাইমে কম্পাইলড হবে। তারপর হচ্ছে যে হাইব্রিড, সেটা হচ্ছে শুধু বাইন্ডিং ইনপুট বাইন্ডিং থাকবে নাকি ইনপুট আউটপুট বাইন্ডিং থাকবে নাকি শুধু আউটপুট বাইন্ডিং থাকবে, এইগুলোর উপর বেস করে আমরা ফাংশনকে আরেক ভাগে ভাগ করতে পারি। এখন আমরা একটু দেখি ফাংশন অ্যাপ কি আর ফাংশন কি। আমরা সবাই ফাংশনের সাথে পরিচিত, হয়তো আমরা জানি যে ফাংশন হচ্ছে একটা, আমি কিছু কোড লিখলাম, ওই কোডটা আমাকে হয়তো ওই এক্সিকিউট করে সে কোনো কাজ করে একটা রেজাল্ট দিতে পারে, অথবা
কোনো কিছু রিটার্ন করতে পারে অথবা রিটার্ন নাও করতে পারে, কিন্তু সে ওই কোডগুলো ওই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। আমরা এতটুকু জানি যে এটা ফাংশনের মধ্যে হয়, কিন্তু ফাংশন অ্যাপ কি আমরা এটা একটু দেখি। তো আমরা জানি যে ফাংশন হচ্ছে এখানে হচ্ছে কিছু স্টেটমেন্ট থাকবে, সাম লাইনস অফ স্টেটমেন্ট, যেটা আমাকে কোনো রেজাল্ট দিবে বা নাও দিতে পারে, কিন্তু সে মাল্টিপল, আমি তাকে চাইলে মাল্টিপল জায়গা থেকে কল দিতে পারি, কিন্তু সে তার ডেডিকেটেড কাজটা করবে। তাকে আমি যেই পারপাসে লিখে রাখবো সে শুধু ওই কাজটা করবে। আর ফাংশন অ্যাপ হচ্ছে এই যে সিম্পল ফাংশনটা, এরকম আমি অনেকগুলো ফাংশন লিখতে পারি, এই ফাংশনগুলোকে নিয়ে সে একটা নিজের প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে কিভাবে রান করবে এবং ফাইনালি সেটা কিভাবে একটা সার্ভারের মতো চালাবে, এটাই হচ্ছে ফাংশন অ্যাপের কাজ। এটার স্কোপ, ফাংশনের স্কোপ হচ্ছে সে স্পেসিফিক কাজ করবে, আর ফাংশন অ্যাপ হচ্ছে যে সে ডিপ্লয়মেন্ট, কনফিগারেশন, বাউন্ডারি, ফাংশনের যত কিছু লাগে, সেটিংস, সবকিছু সে নিজের মধ্যে নেবে। সে ফাংশনগুলোকে কন্ট্রোল করবে, স্কেল আপ করবে, স্কেল ডাউন করবে, সবকিছু সে ফাংশন অ্যাপ নিজে থেকেই ম্যানেজ করবে, জাস্ট লাইক এ সার্ভার। এখন আমরা আসি ট্রিগার এবং বাইন্ডিং। ট্রিগারের ক্ষেত্রে আমরা জানি, আমরা দেখলাম যে ট্রিগারটা হচ্ছে ফাংশন কখন কল হবে। A trigger is an event that automatically invoke an Azure function, অর্থাৎ ট্রিগারটা হচ্ছে একটা ইভেন্ট যেখানে ওই ফাংশন অ্যাপটা কখন রান হবে বা কখন শুরু হবে সেটা ডিফাইন করে। আমরা দেখলাম যে HTTP ট্রিগার, টাইমার ট্রিগার, কিউ ট্রিগার, সার্ভিস বাস ট্রিগার, এগুলো হচ্ছে ট্রিগার। আর বাইন্ডিং কি? বাইন্ডিং হচ্ছে আমার ফাংশন অ্যাপটা কোনো ডাটাবেজের সাথে কানেক্ট থাকবে, অথবা আমার ফাংশন অ্যাপটা এজুরের কোনো সার্ভিস বাসের সাথে কানেক্ট থাকবে। আমার যে এই যে সার্ভিস বাসে মেসেজ আসলো বা আমার ডাটাবেজে আপডেট হইলো, এই জিনিসগুলো ফাংশন অ্যাপ চিনবে কিভাবে? এই জিনিসগুলো আমি চিনাবো হচ্ছে বাইন্ডিং দিয়ে। তো বাইন্ডিংটা হচ্ছে মূলত ইনপুট আর আউটপুট যে ম্যানেজেবিলিটি ফাংশনের মধ্যে, এটাকে আমরা বাইন্ডিং বলি। বাইন্ডিং দুই প্রকার, একটা হচ্ছে ইনপুট বাইন্ডিং। ইনপুট বাইন্ডিংটা হচ্ছে অটোমেটিক্যালি, এটা হচ্ছে ডাটাবেজের কানেকশনটা এখানে দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে আলাদা সেটিংস এর দরকার হয় না, আমরা জাস্ট বাইন্ডিং এর মধ্যে কানেকশন স্ট্রিংটা যদি দিয়ে দেই, সেটা হচ্ছে ডাটাবেস কানেকশন হোক বা সার্ভিস বাস হোক বা যে কোনো কানেকশন হোক, আমরা যদি ইনপুট বাইন্ডিং এর মধ্যে দিয়ে দেই, তো এখান থেকেই সে কানেকশনটা নিয়ে নেয়। এটার জন্য আলাদা কোনো কনফিগারেশনের দরকার হয় না। আর হচ্ছে আউটপুট বাইন্ডিং। আউটপুট বাইন্ডিংটা কি? আউটপুট বাইন্ডিংটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে এডেবের কাজগুলোতে দেখা যায় যে আমরা একটা কাজ শেষ করে এটার রেজাল্টটা এক জায়গায় সেভ করে রাখবো, বা একটা ইমেজ প্রসেস করে ওটা আরেকটা লোকেশনে পাঠিয়ে দিব। তো এই ক্ষেত্রে আউটপুট বাইন্ডিং গুলো ইউজ করা হয়, যে এটার ফাইনাল আউটপুটটা কোথায় যাবে, বা এটা এক্সটার্নাল সার্ভিসও হইতে পারে। এরপরে আমরা দেখব প্যারালাল প্রসেসিং। তো আমরা এই যে ফাংশন অ্যাপ দেখলাম, এখন এটা যদি সিঙ্গেল ওয়েতে কাজ করে আমার বেনিফিটটা কি? আসলে আমি ফাংশন অ্যাপটাকে নিয়ে আসছি হচ্ছে এটা যাতে একসাথে মাল্টিপল কাজ করতে পারে। তো দেখা যায় যে একটা আমি ই কমার্সের ক্ষেত্রে যদি দেখি, সেটা হচ্ছে আমি জাস্ট তাকে একটা পারচেজের হিস্টোরি দিলাম, সে ভিতরে একসাথে মাল্টিপল কাজ করবে। সে ইনভয়েস জেনারেট করবে, সে ইমেল সেন্ড দিবে, সে এখান থেকে স্টক থেকে এটা লেস করবে, ইনভেন্টরির যে ক্যালকুলেশন সে এটা করে ফেলবে। তো এই সব কাজগুলো সে একসাথে করবে প্যারালালি। এখানে প্যারালাল প্রসেসিং এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমরা চাইলে একটা সিঙ্গেল ইনস্ট্যান্সে মাল্টিপল কাজ করাইতে পারি, আবার মাল্টিপল ইনস্ট্যান্সে মাল্টিপল কাজ করাইতে পারি। এটা হচ্ছে প্যারালাল প্রসেসিং এর উপরে ডিপেন্ড করবে। যেমন আমার এখন যদি একটা সার্ভিস বাসে একসাথে 50টা মেসেজ আসে, তাহলে কি সার্ভিস বাস বা আমার ফাংশনটা কি একসাথে একটা একটা করে 50টা মেসেজ সে বের করবে সার্ভিস বাস থেকে, বা 50টা মেসেজ নিয়ে সে কাজ করবে? আমি যদি এখানে প্যারালাল প্রসেসিং এ ফাংশনটা সেট করি, তাহলে কি হবে? সে 50টা মেসেজ নিয়ে আলাদা আলাদা 50টা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। সে 50টা ইনস্ট্যান্স আলাদা আলাদা ভাবে কাজ শেষ করে তারপরে 50টার জন্য যা ইভেন্ট দরকার বা যে জায়গায় আউটপুট রাখা দরকার সে রাখবে। তো
তো এগুলো আমরা অলরেডি বললাম, উপরে ডিসকাস করতে করতে বলে ফেলছি যে ফাংশন অ্যাপ দিয়ে আসলে একসাথে মাল্টিপল কাজ করা যায়, ইউটিলাইজেশনটা ভালো, সবকিছু ফাংশন অ্যাপ কনফিগারেশন সবকিছু ফাংশন অ্যাপ করে থাকে। স্কেল কন্ট্রোলটাও আমরা বলছি যে অটোমেটিক যখন আমার সার্ভারে বেশি ভিজিটর আসে তো তখন সেটা নিজে থেকেই অটোমেটিকই স্কেল আউট করে, স্কেল আপ করে। তো এই সব কিছু সে আর কি প্যারালাল প্রসেসিং থেকেই ম্যানেজ করে। এই যে আমরা যদি এখানে একটু ইমেজটা দেখি, সেটা হচ্ছে যে ফাংশন অ্যাপের মধ্যে যদি কোনো ইভেন্ট ট্রিগার হয় তো এজের ফাংশন কি করে, এজের ফাংশন প্রথমে সেটা স্কেল কন্ট্রোল করে, আগে দেখে যে না তার সার্ভার বিজি আছে নাকি সার্ভার ফ্রি আছে। যদি সার্ভার বিজি থাকে লাগলে সে আলাদা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেয়, আর যদি সার্ভার ফ্রি থাকে তাহলে সেম ইনস্ট্যান্সের মধ্যে সে ফাংশন অ্যাপটা রান করে এবং তার যে লজিকগুলো ভিতরে দেয়া থাকে, প্রত্যেকটা ফাংশনে যে লজিকগুলো দেয়া থাকে এইগুলো সে কমপ্লিট করে। এখন আসি প্যারালাল প্রসেসিং কে আমরা কিভাবে প্যারালাল প্রসেসিং এর রেজাল্টটা আমরা একসাথে করতে পারি। তো দেখা যায় যে আমরা যদি একটা স্কুলের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা ব্যানার ক্রিয়েট করব যে এই স্কুলের কোনো প্রোগ্রামের উপর বেস করে আমরা একটা ব্যানার ক্রিয়েট করব। তো আমরা কি করি, এখানে কাজগুলোকে ভাগ ভাগ করে দেই যে তুমি আজকে হচ্ছে তুমি ব্যানারের মধ্যে যে কি ফোকাস করবে তুমি এটা ডিজাইন করবা। আরেকজনকে আমরা দিলাম যে তুমি এই ব্যানারটা কোথায় আমরা কি কালার ইউজ করব এটা ডিজাইন করবা, ব্যানারের মধ্যে কি কি ইমেজ থাকবে এগুলো ডিজাইন করবা। আমরা এইভাবে ভাগ ভাগ করে যদি দেই আমরা ফাইনালি ওই রেজাল্টটা নিয়ে আমরা ব্যানারটা শো করাইতে পারি ওই প্রোগ্রামের মধ্যে। তো এই যে ফাইনালি রেজাল্টটা এখন যদি আমি প্যারালাল প্রসেসিং আলাদা আলাদা করে দেই তো যার যার কাজ তো সে তার মতো করে শেষ করে দিবে, আমি রেজাল্টটা ধরবো কিভাবে? এই জিনিসটাই হচ্ছে ফ্যান আউট ফ্যান ইন। ফ্যান আউট ফ্যান ইন যদি দেখি, প্রথমে এই ক্ষেত্রে আমাদের আগে ফ্যান আউট করে দিতে হবে, অর্থাৎ যার যার কাজ তাকে সেই হিসাবে ভাগ করে দিতে হবে। সো আমরা যদি একটা ফাংশন অ্যাপ চালাই, একটা ফাংশন অ্যাপের মধ্যে আমার অনেকগুলো লজিক থাকতে পারে। তো ধরেন যে আমরা নর্মালি কি করি, আমরা একটা ই কমার্সের উপরে যদি চিন্তা করি যে আমার কাছে মাল্টিপল অর্ডার আসছে, মাল্টিপল অর্ডারের ক্ষেত্রে আমি এখানে একটা অর্ডারকে ভাগ করে দিলাম যে তুমি একটা অর্ডার আইডি নিয়ে যাও, নিয়ে তুমি কি করবা, এই অর্ডারের ইনভয়েস করবা, তুমি এই অর্ডারের ইনভেন্টরি ম্যানেজ করবা, এই অর্ডারের জন্য ইমেল সেন্ড করবা, কাস্টমারকে একটা সেন্ড করবা, তুমি অ্যাডমিনকে একটা সেন্ড করবা, সেন্ড করে তুমি ফাইনালি এসে কাস্টমারকে ওই অর্ডারের সামারিটা নিয়ে ড্যাশবোর্ডে চলে যাবা। তো এই ক্ষেত্রে আমার 50টা অর্ডার আসলো, 50টা অর্ডারের জন্যই আমি 50টা আলাদা আলাদা ফ্যান আউট করে দিতে পারি, অর্থাৎ 50টা অর্ডারকেই আমি ভাগ ভাগ করে দিতে পারি। ফাইনালি আমি যখন রেজাল্টটা পাবো, রেজাল্টটা নিয়ে আমি কাস্টমারকে সামারি বা ড্যাশবোর্ড পেজে পাঠিয়ে দিতে পারবো। আমরা যদি এখানে ডান দিকের কোডটাতে দেখি, এখানে আমরা দেখি যে টাস্ক এ, টাস্ক বি, টাস্ক সি, আমরা তিনটা টাস্ক আমরা ভাগ করে দিছি এবং টাস্কগুলোকে আমরা একটা লিস্টের মধ্যে রাখছি। তো আমরা যে ভাগ করে দিলাম এটা হচ্ছে ফ্যান আউট। যখন এই টাস্কগুলো সব শেষ হবে তখন আমরা ফাইনালি রেজাল্টটা নিব, টাস্কের রেজাল্টটা নিয়ে আমরা এখান থেকে একটা রেসপন্স করব যে আমরা এই কাজগুলো এই ফাংশন অ্যাপ দিয়ে শেষ করছি এবং এটার ফাইনাল আউটপুট আমরা এটা পাইছি। এই যে আমরা যদি একটু এখানে ইমেজটাতে দেখি তাহলে দেখা যায় যে প্রথমে আমরা কি করব, ফাংশন অ্যাপের যে এই ফ্যান আউট প্রসেসটা বা কাজ ডিস্ট্রিবিউশনের প্রসেসটা এটা আমরা শুরুতে করে দিব যে কে কি কাজ করবে, তারপরে আমরা কাজ শেষে সব রেজাল্টটা নিব, রেজাল্টটা এগ্রিগেট রেজাল্টটা নিয়ে আমরা ফাইনাল আউটপুট দিব। ওকে, এখন এই প্যারালাল প্রসেসিংটা বা এই ফ্যান আউট ফ্যান ইনটা আমরা কিভাবে করব? আমরা দেখছি যে ফাংশন অ্যাপের স্টেটফুল এবং স্টেটলেস দুইটা জিনিস আছে। তো সেই ক্ষেত্রে আমরা স্টেটলেসে যদি যাই, স্টেটলেসে আমরা ফ্যান আউট ফ্যান ইন বা প্যারালাল প্রসেসিং এটা করতে পারবো না। স্টেটলেসটা কি হবে, স্টেটলেসটা সে যখন তার কাছে ট্রিগার আসবে সে ট্রিগারটাকে এক্সিকিউট করে যা যা করার ভিতরের যা লজিক ছিল সব লজিক সে কমপ্লিট করে দিয়ে ফাইনাল একটা রেসপন্স দিবে। সে কোথায় স্টপ হয়ে গেছে বা কে কোন কাজ করতেছে এটা স্টেটলেস ফাংশন নরমালি, এটা নরমালি বলতে স্টেটলেস ফাংশন কখনো এটা মনে রাখতে পারে না, কারণ তার কাছে কোনো স্টেটই নাই।
এই জিনিসটা আমরা ম্যানেজ করব হচ্ছে ডিউরেবল ফাংশন দিয়ে। ডিউরেবল ফাংশনটা কি? ডিউরেবল ফাংশনটা হচ্ছে এখানে একটা কন্ট্রোলার থাকবে যেটা হচ্ছে সবকিছু ম্যানেজ করবে, যে কোনটার পর কোন ফাংশন এক্সিকিউট হবে, এখানে কয়টা ফাংশন কল হবে, এটার স্টেট কোথায় শেষ হচ্ছে, এই সব কিছু ম্যানেজ করবে হচ্ছে এই ডিউরেবল ফাংশনের অর্কেস্ট্রেশন লেয়ার। তো অর্কেস্ট্রেশনের কাজ কি? অর্কেস্ট্রেশন লাইক এ কন্ট্রোলার। এখানে হচ্ছে সবকিছু ডিপেন্ডেন্সি থাকে, ফাংশন চেইনিংটা থাকে, কে কোন কাজ করবে এটা আমরা ভাগ করে দিতে পারি, এটার কোন কাজের কোন ফাংশনের রেসপন্সিবিলিটি কি হবে, এগুলো সব আমরা অর্কেস্ট্রেশন লেয়ার থেকে ভাগ করে দিতে পারি। এখন যদি আমার দেখা যায় যে মাল্টিপল কোনো কাজের জন্য মাল্টিপল অর্কেস্ট্রেশন দরকার হয়, অর্থাৎ আমরা যেটাকে বলি যে একজন ম্যানেজার একজন সবকিছু ম্যানেজ করতেছে, তাকে হেল্প করার জন্য আমি কয়েকজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা সাব অর্কেস্ট্রেশন করতে পারি, যে আমরা এক অর্কেস্ট্রেশন থেকে একটা কাজকে আমি ভাগ করে দিলাম সাব অর্কেস্ট্রেশনে, সে আবার হচ্ছে এগুলো ম্যানেজ করে ফাংশনের কাজ শেষ করে নিয়ে এসে আবার অর্কেস্ট্রেশনে আবার সে রেজাল্টটা দিয়ে দিল। আর ফাইনালি যে আমরা কাজগুলো করি, যে আমরা যদি ডান দিকের ইমেজটাতে দেখি যে এখানে তিনটা অ্যাক্টিভিটি ফাংশন, অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটি হচ্ছে আলাদা আলাদা কাজ। তো এই অ্যাক্টিভিটি ফাংশনগুলো কি? অ্যাক্টিভিটি ফাংশনগুলো হচ্ছে যার যতটুকু কাজ, আমরা নরমালি ফাংশন বলতে যেটা বুঝি যে প্রত্যেককে একটা ইন্ডিভিজুয়াল কাজ দেওয়া হবে, সে তার ওই কাজটা শেষ করে ওইখান থেকে একটা রেসপন্স দিবে। তো অ্যাক্টিভিটি ফাংশনটা এখানে এই কাজটাই করে, যার যতটুকু কাজ অতটুকু ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা অ্যাক্টিভিটির ভিতরে, সে ততটুকুই কমপ্লিট করে এবং ওইটার উপরে রেসপন্স করে, এবং রেসপন্সটা ম্যানেজ করে কে? অর্কেস্ট্রেশন। তাহলে ডিউরেবল ফাংশনের ফিচার কি? এখানে হচ্ছে যে আমরা বললাম ফাংশন চেইনিং। ফাংশন চেইনিংটা কি? ধরেন যে একটা কাজ হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে যদি বলি, বা আমরা যদি নর্মাল ইয়াতে আসি, সেটা হচ্ছে যে কেউ একজন এখান থেকে ধরেন যে মহাখালী থেকে হচ্ছে সে কুড়িলে যাবে। এখানে যাওয়ার ক্ষেত্রে কেউ একজন বনানীতে গেল, সে বনানীতে গিয়ে দাঁড়ায় থাকলো, তারপর তার চা নাস্তা কফি যেটা লাগে সেটা খাওয়া দাওয়া শেষ করলো, শেষ করার পরে সে ওইখান থেকে আবার যাত্রা শুরু করবে। তো এখন সে মনে রাখবে কিভাবে সে কোন জায়গায় আছে মহাখালীতে যাওয়ার ক্ষেত্রে? এই যে চেইনিংটা, বা এইখান থেকে সে মহাখালী থেকে সে সোজা নাকি গিয়ে সে মহাখালী থেকে গুলশানে গেল, তো এইখানে যাওয়ার ক্ষেত্রে সে কোন ওয়েতে যাচ্ছে বা সে কোন পাথে যাচ্ছে, এই চেইনিংটা ম্যানেজ করে হচ্ছে ডিউরেবল ফাংশনের অর্কেস্ট্রেশন লেয়ার। এরপরে সুবিধা কি? এটা হচ্ছে ফ্যান আউট করতে পারে, ফ্যান ইন করতে পারে, অর্থাৎ একটা কাজকে অনেকের মাঝখানে ভাগ করে দিতে পারে এবং ফাইনালি সেটার রেসপন্সটা নিতে পারে, এবং সে অটোমেটিক স্টেট ম্যানেজমেন্ট করতে পারে। এই যে আমরা যেটা বললাম যে কেউ যদি মহাখালী থেকে কুড়িলে যায়, সে যাওয়ার সময় কোন কোন পাথে যাচ্ছে, সে কোন জায়গায় রেস্ট নিল, রেস্ট নেওয়ার পর তো তার ওইখান থেকে আবার শুরু করতে হবে। তো সে কোন জায়গায় রেস্ট নিল বা কোন জায়গায় সে স্টপ হইলো, এই জিনিসগুলো সবকিছু ম্যানেজ করে হচ্ছে অর্কেস্ট্রেশন লেয়ার। অর্কেস্ট্রেশনের মধ্যে একটা ডিফল্ট মেমোরি থাকে, যেটা আমরা এজুর মেমোরি স্টোরেজ এজুর স্টোরেজ দিয়ে ম্যানেজ করি। তো এজুর স্টোরেজের মধ্যে সে নরমালি দেখে যে আমার এই ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে। সে এখানে ধরলাম যে তিনটা অ্যাক্টিভিটি আছে, প্রথম অ্যাক্টিভিটি শেষে সে সামহাউ ফেল করছে বা প্রথম অ্যাক্টিভিটিতে সে এরর খাইছে। তো এখন সে ফাংশন অ্যাপটা যদি আবার রান হয়, সে দেখবে যে তার এজুর স্টোরেজের মধ্যে কি আছে। যে আমি একটা ফাংশন অ্যাপ রান করলাম, আমরা দেখছি যে যদি আমরা আইসোলেটেড মডেলে যাই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়। সে তার ইনস্ট্যান্স আইডি দিয়ে দেখবে যে এটা কতদূর পর্যন্ত গেছে, অর্থাৎ সে টাস্ক এ তে এরর পাইছে নাকি বি তে পাইছে না সি তে পাইছে। তো সে যেটা সাকসেসফুলি চালাইছে এরপরে রান হলে সে ওইটাতে আর যাবে না। সে দেখবে যে ধরলাম যে টাস্ক বি তে একটা এরর আসছে একটা ফাংশন রান দিয়ে, সে প্রথমে এ তে আসবে, দেখবে যে না তার স্টেটের মধ্যে বা তার এজুর স্টোরেজের মধ্যে এটা সাকসেস আছে, তো সে এটার ভিতরে আর যাবে না, সে বি তে চলে যাবে। বি তে গিয়ে দেখবে যে না বি তে সে সামহাউ একটা এরর পাইছে, তখন সে বি যে ফাংশনটা আছে এটা পুরোটা আবার রান করবে, রান করে এরপরে সি তে যাবে। তো এখানে দেখা যায় যে সে নিজেই একটা ইন্টারনাল স্টোরেজ ম্যানেজ করে।
তো এই ম্যানেজেবিলিটির যে ক্ষমতাটা এটা ডিউরেবল ফাংশনের মধ্যে বা স্টেটফুল ফাংশনের মধ্যে আছে, যেটা নরমালি স্টেটলেস ফাংশনের মধ্যে নাই। শোন ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই। আপনি যে বললেন যে বি ফাংশনে কোনো একটা এরর হলে ও আবার হচ্ছে বি ফাংশনটা সিতে যাওয়ার আগে আবার মানে ওটাকে এক্সিকিউট করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। যদি আমার মনে করেন সবসময় এরর হয়, তাহলে এটা কি আজীবন লুপে পড়ে যাবে এরকম কিছু, নাকি এখান থেকে বের হতে হবে? না, আজীবন লুপে পড়বে না। এখন ধরেন আপনার সার্ভার রানিং আছে, অর্থাৎ তার কাছে ওই ট্রিগারটা আছে। এজুর স্টোরেজের মধ্যে একটা ইনস্ট্যান্স আইডি আছে এবং ওই ইনস্ট্যান্সের মধ্যে তার 3টা ফাংশন সে যখনই আপনি রান দিলেন বা ফাংশনটা ট্রিগার হইলো, তখন সে 3টা ফাংশন প্লাস ইনস্ট্যান্স আইডিটা সে তার স্টোরেজের মধ্যে নিল। এখন সে প্রথমবার সে রান হইলো, টাস্ক এ তে কমপ্লিট হইলো, টাস্ক এ তে সে কোনো ইরর পায় নাই, সে এটা কমপ্লিট করে নিল। এরপর টাস্ক বি তে গেল, টাস্ক বি তে গিয়ে সে ইরর পাইলো, ইরর পাইলে ফাংশন অ্যাপটা ওইখান থেকে ক্লোজ হয়ে গেল। এখন এরপরে যখন আপনি আবার রান দিলেন, সে প্রথমে সেম ইনস্ট্যান্স আইডি নিয়ে এ তে গেল, যাওয়ার পরে সে দেখলো যে না এটা কমপ্লিট, সে বি তে গেল। এখন বি তে যদি আপনি সেম ইরর নিয়ে থাকেন, আপনি আপনি সে আমরা এই যে মনিটর এন্ড লগিং এ গিয়ে দেখবো ইরর গুলো কিভাবে মনিটর করে বা লগ করে। হ্যাঁ, তো সে হচ্ছে এখানে গিয়ে যদি দেখে যে না ইরোটা সলভ হয় নাই, তাহলে তো সে আপনাকে আবার একটা লগ দিবে। এখন যদি আপনার এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা ফাংশনেই বারবার ইরর খাচ্ছেন, তখন এজুর আপনাকে এজুর অ্যালার্ট দিবে। আমরা এজুর মনিটরিং লগিং এন্ড অ্যালার্ট যদি দেখি, তো এজুর আপনাকে অ্যালার্ট দিবে যে তোমার এই ফাংশনটাতে এইখান থেকে বারবার সমস্যা হচ্ছে, এটা তোমার সার্ভারের যে প্রসেস বা সার্ভারের যে রান টাইমের যে ইয়াটা অন্য ফাংশনের রানের ক্ষেত্রে যেটা তোমার এক্সিকিউশন নেক্সট এক্সিকিউশনটা আর হচ্ছে না, তুমি চাইলে এটা ফিক্সড করো অথবা সার্ভারটাকে ফাংশন অ্যাপটাকে অফ রাখো। তো সেটা হচ্ছে আমরা অ্যালার্ট বা লগিং থেকে করতে পারি। এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা ফাংশন অ্যাপ যখন দিব সার্ভারে দিব, আমরা সেটা রান করেই দিব। এন্ড টাস্ক বি তে যদি সে এসে ফেল করে, যদি আমাদের ডেটা ইস্যু হয় বা অন্য কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে আমরা সেটা ডেটাবেস থেকে সলভ করে দিলাম। আর যদি বিল্ড ইরর সহ, তো আমরা অবশ্যই একটা ফাংশন অ্যাপ দিব না সার্ভারে। আচ্ছা, রান টাইম এরর হলে হচ্ছে আমাকে অ্যালার্ট দিবে, মানে তখন আমার অ্যালার্ট দেখে ওটাকে সলভ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার কাছে মনে লগ। করেন ধরেন যে রাত্রে কাজটা চলতেছে, তো অ্যালার্ট দিচ্ছে, আমি ঘুমায় আছি, এরকম কোনো কি কমান্ড দেওয়া যায় যে কথার কথা 3-4 বার যদি এটা ফেল হয় তাহলে এটাকে অফ করে দাও? হ্যাঁ, এটা আমরা এটার জন্য আবার আলাদা একটা ট্রিগার ম্যানেজ করতে পারি। এটার জন্য আলাদা একটা ট্রিগার ম্যানেজ করতে পারি যে আমার এখান থেকে অ্যালার্টটা আমার একটা স্টোরেজে সেভ হচ্ছে, বা মনিটর বা লগ যেখানে আমি করতেছি ওইখানে যাচ্ছে। ওকে, তোমার আমি একটা ম্যাক্স এক্সিকিউশন
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পাওয়ারের সমস্যা হয়েছিল তো। আচ্ছা, মনে হয় আলী ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে ম্যাক্স ফেল কাউন্ট আমরা দিতে পারি। তো এজুর ফাংশন হচ্ছে সে বলো। এজুর ফাংশন সেটার উপরে সে রিপ্লাই করে যে আমার ম্যাক্স ফেল কাউন্ট যদি আমি 3 দেই তাহলে সে 3 টাইম ফেল হওয়ার পরে সে ফাংশনটাকে অফ করে দেয়। তো এটা আমি চাইলে ফাংশনের মধ্যেও চেক দিতে পারি যে আমার ম্যাক্স ফেল টাইম যদি 3 হয় তো তুমি এখান থেকে রিটার্ন করে দাও এই ফাংশনটাতে বা এই ইনস্ট্যান্স আইডি নিয়ে তুমি আর রান করবে না। তো আমরা ওইটার মধ্যে ফাংশনটা কমপ্লিট করে দিতে পারি বা ওই ট্রিগারটা কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে আলী ভাই? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। ওকে। এরপরে এখানে আমি কোথায় ছিলাম? ফাংশন চেইনিং এ ছিলাম। তো চেইনিংটা মূলত ওই যে আমরা যে অর্কেস্ট্রেশন বা স্টেটফুল যেটা ইউজ করি এই কি ফিচারে। আচ্ছা, তো আমরা যে অর্কেস্ট্রেশন লেয়ারটা ইউজ করি এই অর্কেস্ট্রেশন লেয়ারটাই মূলত আমার একটা স্ক্রিন শেয়ার করা নাই? দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখতে পাচ্ছি। তো অর্কেস্ট্রেশন লেয়ারটাই মূলত এই যে ফাংশন অ্যাপের যে স্টেটটা এটা ম্যানেজ করে। এরপরে যদি আমরা যাই এরপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড অথেন্টিকেশন। কারণ হচ্ছে যে সিকিউরিটি বা এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোতে সিকিউরিটি মেইন। তো এজুর ফাংশন অ্যাপেরও এরকম সিকিউরিটি বা অথেন্টিকেশন সেট করা যায়। সেই ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে ফাংশন কি দিয়ে সিকিউরিটি দিতে পারি, অর্থাৎ একটা ফাংশন তার ইনস্ট্যান্স আইডি বা ফাংশনের যে নিজস্ব কি আছে হোস্ট কি এইটা দিয়ে সে সিকিউর। সে সেম টাইমে যদি অন্য ওই জায়গায় আমার অন্য একটা ফাংশন থাকে সে আমি যদি ফাংশনটা অ্যাক্সেস করতে যাই এই দুইটা ফাংশন যদি থাকে যে যার যার কি নিয়ে এক্সিকিউট হবে, যার যার সিকিউরিটি কি বা হোস্ট কি নিয়ে ফাংশনটা প্রসেস স্টার্ট করবে। এরপরে হচ্ছে এডি সিকিউরিটি বা অ্যাক্টিভ ডিরেক্টরি সিকিউরিটি, যেটা এটা হচ্ছে যে আমরা যদি কখনো এইচটিটিপি ট্রিগার বা যে ট্রিগারগুলো আমরা বাইরে থেকে কল করি এই ট্রিগারগুলোতে যদি আমরা যাই তো দেখা যায় যে আমি ওই ইউজারকে বা ওই এডি ইউজারকে পারমিশন দিছি কিনা এই ফাংশনের জন্য বা সে এটার জন্য অথেন্টিকেট কিনা। যদি হয় সেই ক্ষেত্রে প্রসেস স্টার্ট করবে, না হলে সে ওইখানে যে আনঅথরাইজড বা সে একটা লগ দিয়ে বের হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা আইডেন্টিটি থেকে সিকিউরিটি দিতে পারি। আমরা চাইলে হচ্ছে এখানে এসএসও থেকে সিকিউরিটি দিতে পারি। তারপর হচ্ছে যে আমরা রোল বেজ অথেন্টিকেশন দিতে পারি, যে দেখা যায় যে একটা একটা অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে আমার অনেক ইউজার আছে, এক একজনের এক এক রোল। তো আমি এটা রোল বেজ অথেন্টিকেশন দিতে পারি। তারপর হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি দিতে পারি, ভার্চুয়াল নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক বা এজুরের যে নেটওয়ার্ক পলিসি গুলো আছে এগুলো আমি সেট করে সিকিউরিটি দিতে পারি। তারপর হচ্ছে আমরা সিক্রেট কি দিতে পারি। এপিআই এর এজুরের যে কি ভল্ট ম্যানেজমেন্ট আছে আমরা কি ভল্ট ম্যানেজমেন্ট থেকে একটা ফাংশনের জন্য, অথবা এটা শুধু ফাংশন অ্যাপের জন্য না, আমরা যদি স্পেসিফিক কোনো ফাংশনের একটা ফাংশনের উপরেও যদি আমরা সিক্রেট কি দেই যে এটার জন্য আমি এই কি ভল্টটা দিলাম, এটা যদি থাকে তাহলে এই ফাংশনটা কল হবে, না হলে এটাতে সিকিউরিটিতে আটকাবে বা এই ফাংশনটাতে আটকাবে। তো আমরা এখানে কি ভল্ট সিকিউরিটিও সেট করতে পারি। এরপর আমরা আসি মনিটরিং এবং লগিং। আমরা ফাংশন অ্যাপে যত যাই কিছু করি বিশেষ করে যদি সেটা স্টেটফুল হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ফাংশন অ্যাপটা ম্যানেজ করতে পারবো না যদি না আমরা সেটা ঠিকঠাক মতো লগ করতে পারি। ফাংশন অ্যাপের মেইন যে কমপ্লেক্স পার্টটা সেটা হচ্ছে যে ডিবাগিং ইস্যুটা। আমরা একটা ফাংশন অ্যাপ চাইলে আমরা যারা ডটনেট ডেভেলপার আছি আমরা নর্মালি জানি যে আমরা লাইন বাই লাইন এক্সিকিউট করে যাই যে কোনো ডটনেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান লাইন এক্সিকিউট করে যাই, কিন্তু ফাংশন অ্যাপের ক্ষেত্রে স্টেটফুল ফাংশন অ্যাপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি একটা বললাম যে আমি একটা কাজ ভাগ করে দিছি, টাস্ক এ কে একটা ভাগ করে দিছি,
তো তিনটা টাস্ক আছে আমার এ বি সি। তো ফাংশন অ্যাপ হচ্ছে একটা ইনস্ট্যান্স আইডি নিয়ে শুরু হয়েছে, এখন সে এ বি সি তিনটাতেই তিনটা অ্যাক্টিভিটি নিয়ে একটা ইনস্ট্যান্স আইডি ক্রিয়েট করলো এজুর স্টোরেজে। এখন আমি যদি ডিবাগ করি, সে ফাংশন এ তে আমি ডিবাগ করলাম, ফাংশন এ তে 1 বাই 1 গেল, ফাংশন এর লাইন সব এক্সিকিউট করলো, এরপরে কিন্তু সে ফাংশন বি তে যাবে না, সে সোজা আবার ফাংশনের অর্কেস্ট্রেশন বা প্রথম যে স্টেপটা ছিল ওইখান থেকে শুরু হবে ডিবাগিং এর ক্ষেত্রে। তো এই জায়গায় আমরা একটু কমপ্লেক্সিটি ফিল করি যারা নতুন ফাংশন অ্যাপে, তো যে আমি 1 বাই 1 ডিবাগ করছি, আমার ফাংশন এ শেষ হয়ে ফাংশন বি তে গেল না কেন? কারণ হচ্ছে অর্কেস্ট্রেশন লেয়ারটা আবার শুরু থেকে চেক করে সে দেখে যে অ্যাক্টিভিটি ফাংশন কয়টা আছে, সে তার শুরুতেই তিনটা অ্যাক্টিভিটি ফাংশন পাইলো এ বি সি, সে নেক্সট টাইম ডিবাগে সে শুরু থেকে স্টার্ট করবে, কিন্তু এটাকে সে স্কিপ করে যাবে, কারণ কি তার কিউ এর মধ্যে এ অলরেডি কমপ্লিটেড, কিন্তু ডিবাগিং পয়েন্টটা বা ব্রেক পয়েন্টটা আবার শুরুতেই চলে যায়। তো এটা একটা হচ্ছে ডিবাগিং এর কমপ্লেক্সিটি ফাংশন অ্যাপের ক্ষেত্রে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমরা লগ করি ফাংশন অ্যাপ, মানে কোথাও যদি ইস্যু থাকে বা সবকিছু কাজ করতেছে কিনা এগুলো আমরা লগ করি। লগের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, যদি এজুরের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা নরমালি এজুরের অ্যাপ্লিকেশন ইনসাইট ইউজ করি সবগুলোতেই, সেটা ফাংশন অ্যাপ হোক বা অ্যাপ সার্ভিস হোক, সব জায়গায় আমরা অ্যাপ্লিকেশন ইনসাইটটা অন করে দেই। তো ওই অ্যাপ্লিকেশনে যদি কোনো ইস্যু আসে বা কি হচ্ছে না হচ্ছে আমরা সব অ্যাপ্লিকেশন ইনসাইট থেকে দেখতে পারি। এরপরে হচ্ছে কাস্টম লগের ক্ষেত্রে আমরা জানি যে আই লগআর আমরা ডটনেটে সবথেকে বেশি ইউজ করি। তো আমরা হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন লগ করি। আমি যদি একটু কোড দেখাই, কোড আসলে আজকে দেখানোর মতো সময় হবে না। তো দেখা যায় যে আমরা ফাংশন অ্যাপের কি করি, প্রত্যেকটা লাইনের যখন এক্সিকিউট হয় আমরা এক্সিকিউশনের আগে বা পরে, বিশেষ ক্ষেত্রে যদি এপিআই থাকে সেক্ষেত্রে আমরা পরে আবার লক করে রাখি প্রতিটা লাইনে যে এক্সিকিউটিং ওই ফাংশনের যে টাস্কটা আমরা ওটা লিখে রাখি যে দিস টাস্ক হ্যাজ বিন এক্সিকিউটেড বা স্টার্ট এক্সিকিউটিং ফর এপিআই কলিং এবিসি বা স্টার্ট এক্সিকিউটিং টাস্ক এ টাস্ক বি। আমরা এইভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন লক করি যাতে আমরা দেখতে পারি যখন ফাংশন অ্যাপটা রান হয় বা ফাংশনটা রান হয় আমরা কিন্তু কনসোলে দেখতে পারি যে কি হচ্ছে না হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি ইরর আসে আমরা ইররের ক্ষেত্রেও দেখতে পারি যে না ফাংশনটা আমার এই জায়গায় কোনো ইস্যু আছে, নাল ডাটা আসছে বা কোনো কারণে এখানে ব্রেক করছে। তো আমরা সবগুলো হচ্ছে কাস্টম লগ থেকে দেখতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিয়েল টাইম, যেটা আমরা ম্যাট্রিক্স ইউজ করি এজুরের, এটা দিয়ে আমরা লক করতে পারি, মনিটর করতে পারি। এরপর হচ্ছে ইরর ট্র্যাকিং এন্ড অ্যালার্ট, যেটা আমরা একটু আগে বললাম যে কোনো ফাংশন রান হচ্ছে সে বারবার এক জায়গায় গিয়ে স্টাক হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যালার্ট সেট করতে পারি, আমরা কি কারণে ইরোটা আসতেছে ইরোটা ট্র্যাক করতে পারি। ওকে, ম্যাক্স ফেলিউর টাইমে সে ইরর খাচ্ছে, তো ফাংশন অ্যাপটা আমরা ওইখানে স্টপ করে দিতে পারি, এরপর আমরা সেটা ফিক্সড করে আবার সেটা রান করতে পারি বা ফাংশন অ্যাপটা আবার স্টার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইররের ক্ষেত্রে যদি আমার ওই কিউ এর মধ্যে সার্ভিস এজুর স্টোরেজের মধ্যে যদি ইনস্ট্যান্স আইডিটা থাকে এরপরে সে আবার শুরু থেকেই রান করে, ওই ইনস্ট্যান্স আইডি নিয়েই রান করে। তো এরপরে যদি ইরর সলভ হয় তো সে ওইটা কমপ্লিট করে দেয়, আর যদি আমরা নিজে থেকে কমপ্লিট করে দেই যে ম্যাক্স ফেলিউর টাইমে এটা অফ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে সে ওই ফাংশনটা থেকে আর শুরু করে না, এরপরে নেক্সট ইনস্ট্যান্স আইডি থেকে শুরু করে। এরপর হচ্ছে এজুরের যে ডায়াগনস্টিক টুলগুলো আছে এগুলো দিয়ে আমরা লক করতে পারি, মনিটর করতে পারি। তারপর হচ্ছে এজুরের যে অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড আছে এখান থেকে আমরা মনিটর এন্ড লগইন করতে পারি। তো ফাংশন অ্যাপের যে মেইন পার্টটা সেটা হচ্ছে লগইংটা। আমি যদি আবার বলি সেটা হচ্ছে যে আমরা যদি ফাংশনের প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা টাস্কের লাইন বাই লাইন লগ না করি সেক্ষেত্রে ডিবাগ করাটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, কারণ হচ্ছে আমার দেখা যায় যে একটা রিয়েল টাইম প্রসেসে তো আমার 3টা ফাংশনই থাকবে না, আমার হচ্ছে 5টা 10টা 12টা 15টা ফাংশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আবার শুরুতে ব্যাক করবে, 12 নম্বর ফাংশন থেকে আবার শুরুতে ব্যাক করলো, তখন আবার এই 12টা ফাংশন আমাকে নেক্সট করে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই যে প্রত্যেকটাতে লগ করে রাখি, আমরা জাস্ট কনসোলে লগটা দেখি যে এত নাম্বার লাইন থেকে লগ ইরর আসছে বা কোন লাইনে কি হচ্ছে, এক্ষেত্রে লগইংটা বেশি ইম্পর্টেন্ট।
তো ফাইনালি আমরা একটু শেয়ার করি যে এজুর ফাংশন কি। এজুর ফাংশন আমরা দেখলাম যে সার্ভারলেস এন্ড ইভেন্ট ড্রাইভেন, অর্থাৎ এখানে আমার সার্ভারের কোনো ম্যানেজেবিলিটির দায়িত্ব আমার নাই, সবকিছু এজুরের, এবং ফাংশনটা সার্ভারটা রান থাকবে তখন যখন আমার কোনো ইভেন্ট ট্রিগার হবে। এটা একটা, আমরা এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারি, সেটা জাভা হোক, সি শার্প, জাভাস্ক্রিপ্ট, পাইথন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমি কাজ করতে পারি। এখানে আমরা ট্রিগার এবং বাইন্ডিং যেটা, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল কোনো কনফিগারেশনের দরকার নাই, ইন্টারনাল ট্রিগার এবং বাইন্ডিং দিয়ে আমরা কানেকশন স্ট্রিং প্লাস আউটপুট ডিরেক্টরি গুলো সেট করতে পারি। তারপর আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি, আমরা কাজ ভাগ ভাগ করে দিতে পারি, আমরা স্টেট ম্যানেজমেন্ট করতে পারি, অটো স্কেল আপ স্কেল ডাউন করতে পারি, মনিটর এন্ড লগ করতে পারি। সো আমরা সহজে, আমরা যদি লগ বা মনিটর স্ক্রিনে যাই, আমরা সহজে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারি। আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো এখানে সিকিউরিটিও দিতে পারি। আর সব থেকে বেশি বেনিফিট যেটা, সেটা হচ্ছে যেহেতু আমার সার্ভার সবসময় রান থাকতেছে না, আমার কস্টটা কমে আসতেছে, আমরা সার্ভার মেইনটেনেন্স কস্ট এটা কমাইতে পারি। এই ছিল আজকের এজুর ফাংশনের। যদিও সবকিছু আমার মনে হয় যে যারা শুনতেছেন আপনাদের কাছে হয়তো বোরিং লাগবে, কারণ এখানে কোনো কোডিং বা ইন্টারেস্টিং পার্ট কিছু ছিল না, সব থিওরি ওভারভিউ ছিল, আর কোডিং এ গেলে হয়তো আবার 1 ঘন্টা লেগে যাবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে সবকিছুই থিওরির উপর দিয়ে চলে গেছে। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকতে পারে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার কথা শুরুতে স্লাইডের শুরুতে যেই পার্সন ছিল পার্সন চেঞ্জ হয়ে গেল। শেষের পার্সনটা আপনাদেরকে